গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 16 আগস্ট শনিবার। আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: স্বাধীনতা দিবসের দিনেই অসম নাগাল্যান্ড সীমান্তের মেরাপানিতে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। নাগাল্যান্ডে পিকনিক করতে গিয়ে নাগা দুষ্কৃতীদের হামলায় শিকার হন অসমের 3 যুবক। নাগাল্যান্ডের সীমার ভেতরে পিকনিক করার অপরাধে নাগারা এয়ারগান দিয়ে গুলি করে এক যুবককে আহত করে। অন্যদিকে অপর 2 যুবককে নির্মমভাবে প্রহার করে দুষ্কৃতীদের দলটি। উল্লেখ্য, স্বাধীনতা দিবসে পিকনিক করার উদ্দেশ্যে স্থানীয় কদমগুড়ি এলাকা থেকে কাছের নাগাল্যান্ডের রনিবস্তিতে গিয়েছিলেন এই 3 অসমিয়া যুবক। পিকনিক শেষে বাড়ি ফেরার সময় নাগাদের একটি দল তাদের পথ আটকায়। এরপর কোনো কারণ ছাড়াই যুবকদের উপর্যুপরি মারধর শুরু করে দলটি। নাগারা শিমসাদ বসুন্তারি ও সুব্রত নায়কের উপর নৃশংসভাবে হামলা চালাতে দেখে প্রকাশ পড়ো নামের যুবকটি পালানোর চেষ্টা করলে দুষ্কৃতীরা এয়ারগান দিয়ে তাকে গুলি করে। এতে প্রকাশ পড়োর প্রচুর রক্তক্ষরণ হয়। পরে কৌশলে পালিয়ে এসে 3 যুবক মেরাপানি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নেন। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাদের গোলাঘাট সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তী খবরটি হলো, রাজ্যে বিগত 4 বছরে 11,000-এরও অধিক উগ্রপন্থী হিংসার পথ ত্যাগ করে সমাজের মূল স্রোতে ফিরে এসেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল গুয়াহাটি খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে কেন্দ্রীয়ভাবে আয়োজিত স্বাধীনতা দিবসের কার্যসূচিতে পতাকা উত্তোলন করে ভাষণ প্রসঙ্গে একথা জানান। তিনি বলেন যে 2021 সাল থেকে 11,000-এরও অধিক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যকে পুনর্বাসন দেওয়া হয়েছে। আলফা আদিবাসী ডিমাসা উগ্রপন্থীর সঙ্গে শান্তি চুক্তি সম্পন্ন করা হয়েছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন যে কেন্দ্রীয় সরকার সম্প্রতি এই শান্তি চুক্তি অনুসারে রাজ্যের পরিকাঠামো উন্নয়নের জন্য 4,000 কোটি টাকা মঞ্জুর করেছে। মুখ্যমন্ত্রী তার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আসামের উন্নয়নের ক্ষেত্রে প্রদান করা সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। আসামকে দেশের 3য় দ্রুত বিকাশশীল রাজ্য হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে সরকার গৃহীত পদক্ষেপগুলির বিষয়েও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। উন্নয়নের ক্ষেত্রে 2020-21 সালের তুলনায় 2024-25 বর্ষে রাজ্যের মোট গেরুয়া উৎপাদন 113% বৃদ্ধি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। আইন শৃঙ্খলার ক্ষেত্রে রাজ্যের সুস্থির পরিবেশ সৃষ্টি হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন যে বিভিন্ন মামলার অভিযোগনামা দাখিলের হার পূর্বে 47 থেকে 67% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। নিযুক্তির ক্ষেত্রে মাইলফলন হিসাবে 1,21,000-এরও অধিক যুবক যুবতীকে স্বচ্ছতার ভিত্তিতে নিযুক্তি দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। রাজ্যের জনকাঠামোর ক্ষেত্রে সৃষ্টি হওয়া সমস্যা দূর করতে আসাম সরকারের চালানো উচ্ছেদ অভিযানের প্রসঙ্গ মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। পরবর্তী খবরটি হলো, সামাজিক মাধ্যমে গৌরব গগৈকে আক্রমণ করলেন মন্ত্রী পীযূষ হাজরিকা। গৌরব গগৈ অবৈধ দখলমুক্ত হওয়া জমি পুনরায় দখলকারীদের ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কংগ্রেসের ভোট ব্যাংকের স্বার্থে স্বাধীনতা দিবসের পবিত্র দিনে তিনি অবৈধ উচ্ছেদকারীদের জমি ফেরত দেওয়ার আশ্বাস দেন। এক সভায় ভাষণ দিয়ে গৌরব গগৈ বলেন, আমাদের লড়াই করতে হবে তাদের সঙ্গে যারা গরিব মানুষের ঘরে বুলডোজার চালাতে পছন্দ করে। প্রদেশ কংগ্রেসের সভাপতি আরও জানান, আগামী দিনে যখন আমরা কংগ্রেসের সরকার গঠন করব তখন তাদের জমি সম্পত্তি কেড়ে নিয়ে আমরা গরিব মানুষের মধ্যে বিতরণ করব। রাহুল গান্ধী বলেছেন, বর্তমান সরকার আতঙ্কিত, বর্তমান সরকার শঙ্কিত। তারা বুঝে গেছে যে ভবিষ্যতে কংগ্রেসের সরকার আসছে বলেও উল্লেখ করেন তিনি। উল্লেখযোগ্য যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্বাধীনতা দিবসের ভাষণে স্পষ্ট করে বলেন, অচেনা লোকেরা দখল করে রাখা আসামের জমি উচ্ছেদ করা হবে। দখলমুক্ত হওয়া 1 ইঞ্চি জমিও দখলকারীদের ফেরত দেওয়া হবে না বলে তিনি উল্লেখ করেন। অন্যদিকে দেশের স্বাধীনতা দিবসের পবিত্র দিনে অবৈধ দখলকারীদের জমি ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া কংগ্রেস নেতা গৌরব গগৈয়ের বিরুদ্ধে সরব হন মন্ত্রী পীযূষ হাজরিকা। সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে মন্ত্রী গৌরব গগৈকে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, কংগ্রেসের জানা উচিত যে দখলমুক্ত হওয়া 1 ইঞ্চি জমিও দখলকারীরা ফেরত পাবেন না। ভূমিপুত্রের জমি, বনাঞ্চলের জমি, সরকারি জমি ভোট ব্যাংকের জন্য নয়।
কংগ্রেসের ব্যক্তিগত সম্পত্তিও নয়। স্বাধীনতা দিবসের পবিত্র দিনে দখলকারীদের দেশের জমি ফেরত দেওয়ার আশ্বাসদাতারা যারা ব্যক্তিগত স্বার্থ পূরণের বাসনা করে, দেশবাসী তাদের ক্ষমা করবেন না। এমন দলকে যারা সমর্থন করে তারা কখনোই অসমের হিতৈষী হতে পারে না বলেও উল্লেখ করেন মন্ত্রী পীযূষ হাজরিকা। পরবর্তী খবরটি হলো, রাজ্যের পূর্ত দফতরে সক্রিয় হয়েছে টেন্ডার সিন্ডিকেট, আর এতে রাজ্য সরকার হারাচ্ছে কোটি কোটি টাকা। এমন গুরুতর অভিযোগ উত্থাপন করলেন কাঠিগড়ার কংগ্রেস বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। এখানেই শেষ নয় বিধায়কের দাবি, মুখ্যমন্ত্রী পাকিপথ নির্মাণ যোজনার বর্তমান টেন্ডার প্রক্রিয়া সরকারের লোকসান হবে 200 কোটি টাকারও বেশি। বিরোধী বিধায়কদের কোনো গুরুত্ব না দেওয়ারও অভিযোগ করেন তিনি। রাজ্যের সবকটি বিধানসভা কেন্দ্রের জন্য চলছে মুখ্যমন্ত্রী পাকিপথ নির্মাণ যোজনার অনলাইন টেন্ডার প্রক্রিয়া। 14 আগস্ট শেষ হবে এই প্রক্রিয়া। আর এই টেন্ডার প্রক্রিয়া নিয়ে রীতিমতো ভয়ঙ্কর অভিযোগ উত্থাপন করলেন কাঠিগড়ার কংগ্রেস বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। কাঠিগড়ার টিকরপাড়া বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকে রাজ্যের পূর্ত দফতরের বিরুদ্ধে সরব হন তিনি। বিধায়কের অভিযোগ, রাজ্যের পূর্ত দফতরে চলছে টেন্ডার সিন্ডিকেট, আর এতে সরকারের কোটি কোটি টাকা লোকসান হবে। বর্তমান সময়ে শুধু মুখ্যমন্ত্রী পাকিপথ নির্মাণ যোজনা টেন্ডার প্রক্রিয়া সরকারের লোকসান হবে কম করে 200 কোটি টাকা। কিন্তু কিভাবে, এর ব্যাখ্যাও দেন বিধায়ক। অনলাইন টেন্ডার প্রক্রিয়া হলে কোনো ঠিকাদার চাইলে টেন্ডার জমা করতে পারবেন না। টেন্ডার জমা করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারের থাকতে হবে নির্ধারিত কিছু যোগ্যতা। বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছ থেকে নিতে হবে ভেরিফিকেশন। এই ভেরিফিকেশন না থাকলে ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো ঠিকাদার টেন্ডার জমা করতে পারবেন না। আর এই ভেরিফিকেশনই পাচ্ছেন না বেশিরভাগ ঠিকাদাররা, যার জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও ওইসব ঠিকাদার টেন্ডার জমা করতে পারছেন না। বিধায়কের অভিযোগ, টেন্ডার সিন্ডিকেটের সঙ্গে জড়িত ঠিকাদার ছাড়া অন্য কেউ চাইলেও বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছ থেকে মিলছে না ভেরিফিকেশন। তার কথায় কোন রাস্তার কাজের জন্য কোন কোন ঠিকাদারকে ভেরিফিকেশন দিতে হবে তা সিন্ডিকেট চক্রের রাগবোয়ালরা ঠিক করে রেখেছেন। ফলে নির্ধারিত ওইসব ঠিকাদার ছাড়া অন্য কাউকে ভেরিফিকেশন দিচ্ছে না আধিকারিকরা, আর এতে সরকারের লোকসান হচ্ছে কোটি কোটি টাকা। পরবর্তী খবরটি হলো, গুয়াহাটি ট্রাফিক পুলিশের পোশাকের রং বদল। অতীত হবে গুয়াহাটির ট্রাফিক পুলিশের আকাশী রঙের পোশাক। পুলিশকে আবার পরতে হবে সাদা ইউনিফর্ম। স্বাধীনতা দিবসের দিনে এই নির্দেশ দিয়েছেন ট্রাফিক ডিসিপি। আজ থেকে সাদা পোশাক পরবেন গুয়াহাটির ট্রাফিক পুলিশরা। বিভিন্ন জনের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন সংস্থা, পথ নিরাপত্তা বিশেষজ্ঞ এবং সাধারণ মানুষের পরামর্শের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাদা পোশাকের পক্ষে মত জানিয়েছেন পুলিশ কর্মকর্তারাও। অসম পুলিশের ইতিহাসের সঙ্গেও জড়িত ট্রাফিক পুলিশের সাদা পোশাক। রাজপথে সাদা ইউনিফর্মকে বেশি দৃশ্যমান, নিরাপদ ও সুবিধাজনক বলে বিবেচনা করা হয়েছে। ট্রাফিক পুলিশের আকাশী রঙের পোশাক নিয়ে বিভিন্ন সময়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল, কিন্তু ব্যক্তিগত প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ডের পোশাকের সঙ্গে আংশিক মিল ছিল এই ইউনিফর্মের।